সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শুরু করছি শাহজাহান তন্ময়, লেখিকা নাবিলা ইশক, পাঠে আছি আমি নীলাঞ্জনা। পর্ব 1। জানালাটা খোলা, সাদা রঙের পর্দাগুলো দুলছে, বাতাস আসছে ধেয়ে, মিষ্টি ভোরের সূর্যের প্রতিফলন ঘটছে যেন বিছানা জুড়ে। ওপর হয়ে তন্দ্রা ঘরে আবদ্ধ তন্ময়ের কর্ণকুহরে প্রবেশ করেছে মেয়েলি গলার স্বর। সে মেয়ের কান্নাকাটি আহাজারিতে শব্দ দূষণ তৈরি হচ্ছে, যেমনটা প্রত্যেক সকালেই হয়। মাথাটা তন্ময়ের ভেতর থেকে চিনচিন করে ওঠে, হৃদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়ে। ডান হাত অনায়াসে কপালে চলে যায়, নড়ে চড়ে ওঠে সে। ঘুম ছুটে যায়, পিটপিট করে নয়ন জোড়া মেলে তাকায়, চক্ষুদয় সূর্যের আলো মানিয়ে নিতে সময় নেয়। বিছানায় হেডবোর্ড ঘেঁষে বসে ধীরে সুস্থে, শরীরে থাকা হালকা পাতলা কম্বলটি হাঁটুতে এসে থামে, প্রশস্ত বুকে দৃশ্যমান হয়। পেটানো কোমরে দু এক ভাঁজ পড়ে। বালিশের পাশ হাতড়ে সেলফোনটা হাতে নেয়। নোটিফিকেশন জুড়ে মিসড কল, সাইলেন্ট মোড। খুলে সেলফোনটা ড্রয়ার টেবিলের উপরে রাখে। কম্বল সরিয়ে মার্বেল ফ্লোরে পা জোড়া রেখে দাঁড়ায়। অভ্যস্ত ভঙ্গিতে বিছানার বালিশ দুটো গুছিয়ে নেয়, কম্বলটা পরিপাটি করে ভাঁজ করে রাখে। বিছানা টান টান করে গুছিয়ে দেয়। মাথার চুলগুলো হাতড়ে জানালার সামনে দাঁড়ায়, পর্দাগুলো টেনে সরিয়ে দেয়। কতগুলো নিঃশ্বাস নিয়ে বাথরুমের দিকে পা বাড়ায়, দাঁত ব্রাশ করে, গোসল নিয়ে বেরোয়। শরীরের উপরটা উদম, নিজের সাদা রঙের প্যান্ট পরে সে। ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে সবে। কর্ণকুহরে প্রবেশ করছে বাহির থেকে ধূপধাপ পায়ের শব্দের প্রতিধ্বনি। চেনা পরিচিত পদাচারণে ভারী শব্দগুলো তার রুমের সামনে এসে থামে। পরপর দরজায় দু এক কষাঘাতে শব্দ এবং অনুমতিবিহীন তক্ষুনি একটি ছোট মাথা দরজার সামান্য ফাঁকা করে ঢুকে। তন্ময়কে দেখে মাথাটা দ্রুত গতিতে বাইরে চলে যায়। একটু পর পুনরায় করাঘাত হয়। অরুর বাচ্চা মতো গলার স্বর শোনা যায়, তন্ময় ভাই, কফি 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 এনেছি, আসতেছি ভিতরে। তন্ময় স্বভাবসুলভ ভঙ্গিতে কাবার্ড খোলে, একটা সাদা শার্ট পরে নেয় নিজ গতিতে। তার গলার স্বর তার বাবার মতো গুরুগম্ভীর, ভীষণ ভারী স্বর। মাত্র ঘুম থেকে ওঠায় পুরুষালী কণ্ঠ খানা এক মারাত্মক গম্ভীর আয়। তড়িঘড়ি করে ঢুকতে চায় অরু, পা জোড়া গিয়ে ঠেকে দরজার কোণে। ব্যথা পেয়ে হাত ফসকে কফির মগটা ফ্লোরে পড়ে যায়। কাঁচ ভাঙার শব্দ তুলে চিৎকার করে ওঠে ভয়ে। হাঁসফাঁস করে মাথা তুলে তাকায়, নয়ন জোড়া চিকচিক করছে। এই তো কেঁদে দেবে ভাব। হাতা ফোল্ড করতে নিয়ে তন্ময় মাথা ঘুরিয়ে দেখে নেয়। এসব কীর্তি দেখে যেন সে অভ্যস্ত, এমন ভঙ্গিতে এগিয়ে আসে অরুর দিকে। ওকে আগাগোড়া দেখে নেয়। লম্বা কালো চুলগুলো ছড়িয়ে আছে অঙ্গ জুড়ে, এখনো বাঁধা হয়নি। ওর চুল বেঁধে দেয় জবেদা বেগম, স্কুলে যাবার সময় বেঁধে দেবে। ঘুম থেকে উঠে এক চোট কেঁদেছে, তাই মুখমণ্ডল ফুলে, হয়তো কোনো কিছুর বায়না ধরেছে। কালো হাঁটু সমান ফ্রকখানা উঠছে, নাক লাল। গরম কফি ওর গায়ে লেগেছে নাকি সেটা খেয়াল করে নিল তন্ময়, না লাগেনি। নিশ্চিন্ত হয়ে পুনরায় ফিরে আসে। টেবিল থেকে একটা খাতা হাতে নেয়, অরুর উদ্দেশ্যে বলে, রূপালী আন্টিকে পাঠিয়ে দে, পরিষ্কার করে দেবে। ওরও হেঁচকি তুলতে তুলতে বলল, সরি। ওকে, আমি দেখিনি, এত খেয়াল করে আসলাম তাও এমন হলো। দরজাটা ভালো না, পাল্টিয়ে ফেলা উচিত। আচ্ছা। তন্ময় ভাই, আমার না একটা জিনিস লাগবে। কি? মার্জি লেটেস্ট মডেলের পেন্সিল বক্স নিয়েছে, আমাকে নিয়ে দিতে বলেন না। আচ্ছা। ওরও ভেতরে ঢুকে একটু ঘুর করে বেরিয়ে গেল। তন্ময় ব্যাগে একটা বই, দুটো খাতা ঢুকিয়ে নিল,
হাতে ঘড়ি পড়তে নিতেই দুয়ারে এসে দাঁড়ায় মধ্যবয়সী রূপালী। পান খাওয়া লাল দাঁতগুলো দেখিয়ে হাসে। অনুমতি চাইলে বলে, তন্ময়, আব্বা আমু? জি আসুন আন্টি। লড়ে পড়ে থাকা কাচের টুকরো ডিঙিয়ে রূপালী ভেতরে ঢোকে। হাতের কফির মগ এগিয়ে ধরে। তন্ময় সেটি নিয়ে ঠোঁটে ছুঁয়ে কিছুটা পান করে। রূপালী দুয়ারের সামনে পড়ে থাকা কাজগুলো পরিষ্কার করতে বসে। ওরু মামুনিরে কত করে কইলাম আমি নিয়া যাই, কথা শুনল না, নিজেই আইলো, আইয়া কি কামটা করলো? পায়ে পড় যদি পায়ে পড়তো কেমন হইতো কও? ডাইনিংয়ে বসে মোস্তফা সাহেব, হাতে নিউজ পেপার, সেটা উল্টিয়ে পাল্টিয়ে দেখছেন তিনি, খুব মনোযোগী। তন্ময় কিছুক্ষণের মধ্যেই এলো ব্যাগ কাঁধে। সে এসে বাবার পাশে চেয়ারে টেনে বসলো। মোস্তফা সাহেব নিউজ পেপার ভাঁজ করে রেখে দিলেন। তাড়াহুড়ো অবস্থায় এক এক করে সকলে উপস্থিত হচ্ছে। ওরু এসে বসেছে তন্ময়ের পাশের চেয়ারটায়। সঙ্গে সঙ্গে তন্ময়ের নাকে বেবি পাউডার, বেবি লোশনের গন্ধ এসে লেপ্টে যায়। চোখ বুঝে শুকে নেয়। শরীর নাড়িয়ে ওরু নাক টানছে। কফির মগ ভেঙেছে বিধায় একটু কেঁদেছিল। কাঁদলেই মেয়েটার ঠান্ডা লেগে যায়। এই এক গুণ তার মধ্যে চমৎকারভাবে জ্বলে বেড়ায়। তন্ময় কাচের প্লেট উল্টিয়ে একটা ব্রেড নেয়। ডিম পোচ দিয়ে দুটো ব্রেড মিলিয়ে কামড় বসায়। ওর পুনরায় নাক টানে। অপর পাশ থেকে আকাশ ধমকে ওঠে, ওরু, খেতে দিবি তুই? নাক টানাটানি আল্লাহর ওয়াস্তে পরে কর। ওরু কষ্ট পায়, টলমলে চোখে তাকায়। টিস্যু দিয়ে নাক চেপে বলে, আমি কি ইচ্ছে করে টানি? এভাবে কেন বলেন ভাইয়া? অগোচরে তন্ময়ের ঠোঁটের কোণ ঘেঁষে হাসি লেপ্টে এসে বিলীন হয়ে যায়। আকাশের গলায় অসহায়ত্ব লেপ্টে, তুই ইচ্ছে করে টান, না হলে অনিচ্ছায় টান, আমার মাথা ব্যথা নেই। তুই এখন টানিস না প্লিজ, খেতে পারবো না না হলে। তন্ময় যে কিভাবে তোর পাশে বসে নির্বিকার থাকে আমার বুঝে আসে না। মোস্তফা সাহেব গম্ভীর স্বরে বলেন, চুপ থাকো আকাশ, খেতে দাও ওকে। চুপচাপ খেতে থাকা তন্ময়ের প্লেটে উড়ে এসে পড়ে ডিম পোচ। ওরু আর্তনাদ করে ডিমটা নিতে আসে। নিতে গিয়ে ডিমটা ভাগ হয়ে তন্ময়ের হাতায় পড়ে, তারপর টেবিলে। তন্ময় নিজের সাদা শার্টের হাতার দিকে তাকায়, দীর্ঘ নিঃশ্বাস ফেলে টিস্যু নেয়, জায়গাটুকু মুছে পুনরায় যাওয়ায় মনোযোগ দেয়, যেন সে কিছু দেখেও দেখে না। ব্রেডের লাস্টটুকু খেয়ে উঠে দাঁড়ায়, কাঁধে ব্যাগ চেপে বেরিয়ে পড়ে। দুপাশে অবিশ্বাস্য ভঙ্গিতে মাথা নাড়ায় আকাশ। অসহায় দেখে চোখ নেয় তাদের বাড়ির গাধাটাকে। আচ্ছা, এই গাধাটাকে তন্ময় এত সহ্য করে কিভাবে? কিভাবে এটাকে এত ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে? আকাশের গাধাটার সঙ্গে 1 ঘন্টা থাকলে ব্লাস্ট হয়ে যাবে। ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। শিক্ষার্থীগণ ভাগে ভাগে দল বেঁধে মিলে গাছ লাগাচ্ছে। খুবই মনোযোগ সহকারে তাদের সাহায্য করছে স্বয়ং প্রিন্সিপাল। পূর্ব দিকে দেয়ালের সর্বত্র জুড়ে একটি দল হাঁটু গেড়ে বসে। দলের মধ্যে মোট 60 জন তারা। প্রত্যেকের হাত জোড়া কাদামাটিতে একাকার অবস্থা। সে তন্ময়ের উরুতে একটি হাত এসে বসে। হাতটা কাদায় মাখো মাখো পর্যায়ে। সাদা প্যান্টে বড়সড় ছাপ বসিয়ে দেয় মুহূর্তে। চমকে ওঠে ইব্রাহিম, মুখে হাত চেপে ভয়ার্ত দৃষ্টিতে তাকায় ভিকটিম তন্ময় তখন নির্বিকার। তারপর তাকায় মাহিনের দিক। এত বড় তাণ্ডব করে মাহিন তখন দাঁত বের করে হাসছে। পর মুহূর্তে সামনের মাটির বালতিটা উঠিয়ে নেয় তন্ময়। সবটুকু মাটি উবুর করে ঢেলে দেয় মাহিনের মাথায়। এভাবেই শুরু হয় কাদায় কাদায় গোসল করা। তাদের বন্ধুদের এই কাদামাটি খেলা দেখে অনুপ্রাণিত হয়ে অন্বেষণ শিক্ষার্থী, তাদের মধ্যেও এই খেলা জমে ওঠে। নির্বিকার হয়ে দেখতে থাকে শিক্ষকগণ। দূর থেকেই নির্দেশনা দিচ্ছে এসব বাচ্চামো বন্ধ করার। কাজ হলো না। সকলেই তখন তুখর মেজাজে।
কাদায় লেপ্টে থাকা তন্ময় ক্যাম্পাসের পশ্চিমে বসে, মাথা এবং মুখশ্রী বাদ রেখে সম্পূর্ণ সে কাদায় মেখে। হাতে চেপে রাখা সিগারেটের নিচের অংশটুকু কাদায় ভেজা। গরম চোখে তাকাচ্ছে মাহিনের দিক। মাহিন তখন বুক ফুলিয়ে হাঁটছে, সেও সম্পূর্ণ কাদায় মেখে, তার মাথাটাও বাদ হয়নি। বেচারা ইব্রাহিম থেকে ধরে বাকি সদস্যগুলো ছাড় পায়নি, সবাই কাদায় ভেজা। রিহান বিরক্ত গলায় বলল, ওরে মায়ের দিচ্ছস না কেন? এই ছোট মাহিন মজুমদার শুরু করছে বালের খেলা। আমি কোন মুখ নিয়ে বাসায় যামু? রাস্তায় গেলে আমারে জোকার কইব, জোকার। মাহিন চুইনগাম চিবোচ্ছে। মূলত সিগারেটের সাথে মাদিও একটু মুখে ঢুকেছিল কিছুক্ষণ আগে, তাই বাধ্যবাধকতা মূলক একটা চুইনগাম মুখে নিয়েছে। মুখটা ফ্রেশ করার দরকার ছিল। সেই চুইনগাম মুখ থেকে বের করে আঙুল নিয়ে রেহানকে দেখিয়ে প্রশ্ন করে, খাবি? রেহানের নাক ফুঁসে ওঠে, তেড়ে মেরে যায় মাহিনের দিকে। মাহিনও পেছায় না। দুজন সমানে বুক ফুলিয়ে আসে একচোট যুদ্ধ করতে। এক পর্যায়ে করেও। তাদের এই মারামারি আর ছেলে মানুষই একই কথা। ঘাসের মাটিতে পড়ে দুজন একে অপরের উপর উঠে কিল ঘুষি দিতে ব্যস্ত। এই দু পাগলকে থামানোর চেষ্টা করেনি কেউই। তন্ময় সিগারেট ফেলে দেয় দারোয়ানকে আসতে দেখে, ব্যাগ কাঁধে তুলে নিয়ে যেতে বলে, আমি গেলাম। এ পর্যায়ে মাহিন আর রিহানও উঠে দাঁড়ায়। বিরক্ত মুখে রিহান এগিয়ে গিয়ে মাহিনের পিঠের ময়লা ঝেড়ে দেয়। একই বিষয় মাহিনও করে। চোখ রাঙিয়ে দুজনই আলাদা পথে হাঁটা ধরে। ইব্রাহিম ছুটেছে তন্ময়ের পিছু, সৈয়দও তাদের সঙ্গে। তাদের বাসা আবার একই দিকে, যাতায়াত করতে সুবিধা। সদর দরজা ঠেলে মাত্রই ঢুকেছে তন্ময়। কিছুটা সামনে এগোতেই ওপর থেকে এক ঝাঁক পানি এসে ঠিক তার মাথায় পড়ল। ঠান্ডা কনকনে পানি। জবজবে ভিজে তন্ময় মাথা তুলে তাকায়। বারান্দায় ওর দাঁড়িয়ে, হাতে বালতি। সে মনে হয় গাছে পানি দিচ্ছিল। বেঁচে ফেরা পানিটুকু নিঃসন্দেহে এখানে ঢেলেছে। ওর তখন ভ্যাবাচ্যাকা খেয়ে চেঁচালো, মাবুদ আল্লাহ! বিড়বিড় করে ছুটে ভেতরে গেল। তন্ময় নির্বিকার মুখে থমকে রইল কিছুক্ষণ। শরীরে পানি ছুঁয়ে দিতেই শুকিয়ে যাওয়া কাদাগুলো নরম হয়েছে, শরীর বেয়ে চলেছে সেগুলো। এখনই গোসল করা প্রয়োজন, না হলে আজ সে নির্ঘাত ওরুকে থাপ্পড় মেরে গাল লাল করে ফেলবে। নাক বসিয়ে ভেতরে ঢোকে, চেঁচিয়ে ডাকে জবেদা বেগমকে। ছুটে আসেন জবেদা বেগম। ছেলের এ অবস্থা দেখে বাকরুদ্ধ তিনি। কি হইল, এ অবস্থা কেন? একটা তোয়ালে দাও। সুমিতা বেগম তোয়ালে এনে দিলেন। চিন্তিত গলায় বললেন, ওরও পানি ফেলেছে। ওরে পাঠাইছি গাছে একটু পানি দিতে, মায়াডা কাজ যদি ভালো মতো করে। তন্ময় দ্রুত গতিতে দুয়ারে দাঁড়িয়ে শার্ট খুলে ফেলল, কোমরে তোয়ালে পেঁচিয়ে প্যান্ট খুলে সোজা ওপরে উঠে গেল। কাপড় চোপড়গুলো তুলে নিলেন জাবেদা বেগম। সুমিতা বেগম তখন নিজের মেয়েটাকে ইচ্ছে মতো বকছে। বকতে বকতে ওপরে উঠছেন। ওর নরম পিঠে নির্ঘাত দুটো চড় পড়বে। তন্ময় সন্ধ্যায় পড়ছিল। সে মুহূর্তে দীপ্ত আর অরু আসে পড়তে। ছোট দীপ্ত হইচই করে এলেও অরু ছিল নীরব, যেটা সচরাচর সে থাকে না। তন্ময় অগোচরে কয়েকবার দেখে নিল মুখ গোমরা করে থাকা অরুকে। ফুলো ফুলো গোল গোল মুখটায় অসহায় হয়ে আছে। নিশ্চয়ই বকুনি খেয়েছে। মাথা দুলিয়ে বলল, বস, হোমওয়ার্ক করে নে, তারপর কোন চ্যাপ্টারের সমস্যা দেখা আমায়। দীপ্ত ছোট হাত পায়ে বিছানায় উঠে বসে, ব্যাগ এগিয়ে ধরে তন্ময়ের দিকে। তন্ময় খাতা, পেন্সিল এবং রাবার বের করে দেয়। দীপ্ত নিজের নার্সারির হোমওয়ার্ক করতে বসে মনোযোগ দিয়ে। মাঝে মধ্যে তন্ময় দেখিয়ে দিচ্ছে। সমস্যা হলো অরুকে নিয়ে। নাক মুখ ফুলিয়ে রেখেছে। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে।
সব কিছুতেই সে নির্বিকার থাকতে পারে, সব কিছু অ্যাভয়েড করতে পারে, হ্যান্ডেল করতে পারে। শুধু তার সামনে বসা এই আবেগী মেয়েটির সামনেই সে অসহায়, বড্ড অসহায়। তন্ময়ের মুখশ্রী করুণ, দৃষ্টি এলোমেলো বড্ড। তার অশান্তির কারণ ল্যাপটপে চলতে থাকা দৃশ্যটি। একটি ভিডিও চলছে। ভিডিওটি বেশ পুরনো এবং করেছিলেন ওহি সাহেব যখন অরু পৃথিবীতে আসে। হাসপাতালে বেডে শুইয়ে রাখা বাচ্চাটিকে ভিডিও করার এক পর্যায়ে ক্যামেরা চলে যায় 10 বছরের হাফ প্যান্ট হুডি পরে থাকা তন্ময়ের দিকে। তন্ময় হাসছে, তার ছোট ছোট পবিত্র চোখ সদ্যজাত জন্মানো অরুর দিকে। মোস্তফা সাহেব এগিয়ে কোলে তুলে নিলেন অরুকে। হেসে হেসে বললেন, ধুমধাম করে বিয়ে দিব আমার আম্মার। পৃথিবীর শ্রেষ্ঠ রাজপুত্র আনবার জন্য। তন্ময়ের হাসি হাসি বাচ্চাতে মুখশ্রীর রং বদলায়। আতঙ্ক চেপে ওঠে মুখশ্রী সর্বত্র জুড়ে। সে ছটফট গলায় বলে, অরু রাজপুত্র তো আমি। চাচ্চু বলেছেন আমি হব অরু রাজপুত্র, তাই না চাচ্চু? আনোয়ার সাহেব সশব্দে হাসে। হেসে হেসে মাথা দুলিয়ে জানায়, হ্যাঁ তো, আমার তন্ময় থেকে শ্রেষ্ঠ রাজপুত্র আর কে হতে পারে? তন্ময়ের মুখমণ্ডল জুড়ে বসন্তের ছোঁয়া, দুগাল ভরে হাসে। চোখ ভর্তি স্বপ্ন বাচ্চা ছেলেটার। সে আশাবাদী নয়নে তাকায় বাবার পানে। মোস্তফা সাহেব অসহায় ভঙ্গিতে দুধারে মাথা দোলায়। তন্ময় তখনই ভিডিওটা বন্ধ করে দিল। কাজুমাজু ভঙ্গিতে উঠে দাঁড়ালো। সে বাচ্চা অরু এখন 11 বছরের। সারাদিন ফ্রক পরে ঘুরে বেড়ায় বাড়ি জুড়ে। তন্ময়ের আশেপাশে তাকে ঘুরঘুর করতে দেখা যায় রাতের বেলা। পড়তে না বসার হাজারো অজুহাত দাঁড় করায়, তবে সেই অজুহাত তন্ময় মানে না। পড়াশোনায় ফাঁকিবাজি বাদে এমন কোনো আবদার নেই যে সে মেয়েটার পূরণ করে না। তন্ময়ের মনে আছে এই ঘটনার কথা। সেদিন আসমান জুড়ে মেঘ, চারিপাশ আধার, এক ঝাঁক বর্ষণ নামে, ঝড়ো হাওয়া প্রকৃতিতে। অরু তখন 9 বছরের। ডিজনি চ্যানেলের প্রিন্সেস পুতুলটা তার পছন্দ হয়। মুগ্ধতায় ডুবে থাকা বাচ্চা অরু আবদার ধরে পুতুলটা চাই এবং এক্ষুনি চাই। বাড়ির সকলে বোঝাই সকালে এনে দেবে, আর না হলে অপেক্ষা করতে বৃষ্টি থামুক। কিন্তু অরু মানতে নারাজ। স্বাস্থ্যসম্মত সে কেঁদে কেঁদে মুখ ফুলিয়ে ফেলেছে। বাড়ি মাথায় তুলে নিয়েছে। তন্ময় তখন পড়াশোনা রেখে নিচে নামে। ড্রাইভার নিয়ে বেরিয়ে পড়ে খেলনার স্টোরগুলোতে। ধানমন্ডির বেশ কিছু স্টোর ঘুরেও সেই প্রিন্সেস পুতুলটা পায় না। উত্তরায় রওনা হয়। সেখানকার বিশেষ স্টোরে গিয়ে ঢোকে এবং বেশ খোঁজাখুঁজির পরে পেয়েও যায়। 8,000 দিয়ে সেই লেটেস্ট মডেলের প্রিন্সেস পুতুলটা কিনে আনে। ওরও পুতুল পেয়ে ভীষণ খুশিতে সে তন্ময়ের কোলে চড়ে গলা জড়িয়ে বারংবার চেঁচিয়ে বলছিল, থ্যাংক ইউ তন্ময় ভাইয়া। ওর খুশিতে চিকচিক করা নয়ন জোড়া দেখে তন্ময় তৃপ্তি পায়, অদ্ভুত তৃপ্তি। এই তৃপ্তি পেতে যেমন পৃথিবীর যা চাইবে বাচ্চাটি তাই এনে দেবে সে। শুক্রবার ছুটির দিন। শাহজাহান বাড়ির কর্তারা আজ বাড়িতেই। 7টায় রান্নাঘরে তোড়জোড় শুরু হয়েছে গৃহিণীদের। কর্তারা বসে লিভিং রুমে। তন্ময় স্বভাব সুলভ 7টায় ঘুম থেকে উঠেছে। ট্রাউজার শার্ট পরে নিচে নামছে সিঁড়ি বেয়ে। লিভিং রুমে বসা আনোয়ার সাহেবের পাশে অরু বসে, হাত পা টান টান সোজা। সে তার বাবাকে নতুন শেখা ব্যায়াম দেখিয়ে যাচ্ছে। তন্ময় তার অপোজিটে বসে গিয়ে তাকে বসে দেখেই অরু থেমে যায়। চঞ্চল ভঙ্গিতে তার সামনে এসে দাঁড়ায়। চুলগুলো দুটো বেনিতে বাঁধা। লম্বা পাপড়ি ঝাপটে ঝাপটে সে শুধায়, তন্ময় ভাই, আজকে আপনি ফুটবল খেলতে যাবেন না? তন্ময় মিথ্যে বলে সর্বদার মতো, না।
ওরু ভাবান্তর ভঙ্গিতে বলে, এই যে আপনি না বলছেন, কিন্তু কেমনে যেন না হ্যাঁ হয়ে যায়। আপনি তো চলে যান খেলতে, যদি এবারও আপনার নাটা হ্যাঁ হয়ে যায় আমাকে সঙ্গে নেবেন, আমি খেলা দেখতে চাই। আনোয়ার সাহেব শব্দ করে হাসছেন। মোস্তফা সাহেব ভাতিজিকে আরও বিগড়ে দেবার ভঙ্গিতে ছেলেকে বলেন, নিয়ে যাও।